আবারও বিতর্কের জন্ম দিল সেই এডিসি সানজিদা। এবার আর পুরুষ কেলেঙ্কারি নয়, আরও বড় কাণ্ড ঘটিয়েছে সে। গোপনে কারামুক্ত করে দিতে চেয়েছিল হাসিনা 2 দোসরকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইউনূস সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে আনিসুল ও সালমানের মুক্তির জন্য কাজ করছিল সে। অতঃপর হাতে নাতে ধরা পড়ে সাময়িক বরখাস্ত হয়েছে। মানে এখনও হুঁশ ফিরেনি ইউনূস সরকারের। পুলিশের পোশাক পরে হাসিনার পক্ষে কাজ করলেও তাকে কেবল সাময়িক বরখাস্ত করা হয়েছে, যা এরই মধ্যে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। চলুন এই ভিডিওটিতে আরও বিস্তারিত আলোচনা করা যাক। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে সে আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সানজিদাকে সরকারি চাকুরি বিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে সে বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবে এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবে। এর আগেও সে ছাত্রলীগ নেতাদের মারধর ও সহকর্মীর সাথে পরকীয়া প্রেমের ঘটনায় বিতর্কের জন্ম দিয়েছিল। জানা গেছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হত্যার 2টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিল গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানাজানি হয়। ডিবি সূত্র জানায়, জাহাঙ্গীর দাবি করেছে সানজিদা আফরিনের নির্দেশে তিনি কাজটি করেছেন। এ ঘটনায় জাহাঙ্গীরের পর এবার সানজিদাকেও সাময়িক বরখাস্ত করা হলো। বিষয়টা ভালো করে ভেবে দেখুন, কত বড় অন্যায় করেছে তারা, অথচ তাদের সাজা কি দেওয়া হয়েছে। সানজিদা নিশ্চিত এখনও হাসিনার হয়ে কাজ করতেছে। তার সাথে হাসিনার কানেকশনও থাকতে পারে, এমনকি ডিবি হারুনেরও। আর সেজন্যই তো সে আওয়ামী দোসরদের মুক্তি করার গোপন ষড়যন্ত্র করেছে। এত বড় একটা অপরাধ করেছে, অথচ সরকার এখনও তাকে খাতির করতেছে। সাজা হিসেবে তাকে কেবল ডিউটি করতে দিবে না, এছাড়া সে জনগণের টাকায় বসে বসে খাবে। এটা কোন ধরনের ফাজলামি বলুন তো? হাসিনার আমলে এ ধরনের বিলাসী সাজা দিত, এখনও যদি একই সাজা দেয় তাহলে সরকার পাল্টে লাভ কি হলো? সানজিদা যা করেছে তার জন্য কোথায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, সেখানে সাময়িক বরখাস্তের নামে চলছে জামাই আদর। এ কোন ধরনের কাজকাম? এর আগেও সানজিদার অপকর্মের শেষ নেই। এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় 2 নেতাকে শাহবাগ থানায় নিয়ে পেটানোর ঘটনায় আলোচনায় এসেছিল সে। এখন আবার সেই লীগের হয়ে কাজ করছে। জানা যায়, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নাগদা শিমলা ইউনিয়নের এম হোসেন আলীর মেয়ে তিনি। হোসেন আলীর 4 মেয়ের মধ্যে সানজিদা আফরিন নিপা তৃতীয়। বড় মেয়ে হোসনে আরা কামনা সুফি VM সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। দ্বিতীয় মেয়ে তানজিনা আফরিন স্মৃতি একজন চিকিৎসক। ছোট মেয়ে সাদিয়া আফরিন বন্যা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। তাদের পরিবারের খ্যাতি গোপালপুরে ছড়িয়ে আছে। 31তম BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশে যোগ দেয় সানজিদা। রাষ্ট্রপতির সাবেক সহকারী একান্ত সচিব আজিজুল হকের স্ত্রী সে। তবে একজনের স্ত্রী হলেও অনেকের সাথে রাত কাটিয়ে অভ্যস্ত সে। সানজিদার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, 2017 সালের 10 মার্চ গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা আজিজুল হক মামুনের সঙ্গে সানজিদা আফরিন নিপার বিয়ে হয়। পারিবারিকভাবে এই বিয়ের ব্যবস্থা করা হয়। তবে এই বিয়েতে সানজিদার তেমন সম্মতি ছিল না। এ কারণে বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। স্বামীর থেকে সহকর্মী হারুনের প্রতি তার বেশি দরদ, এমনকি গোপনে তাকে বিয়ের খবরও রটেছিল নানান সময়ে। তবে তা অস্বীকার করে সানজিদার বোন হোসনে আরা কামনা। তিনি বলেন, সানজিদার বিয়ে হয়েছে আজিজুল হক মামুনের সঙ্গে। রাষ্ট্রপতির APS মামুনি সানজিদার স্বামী, এডিসি হারুন তার কলি। তার সঙ্গে সানজিদার বিয়ে হয়নি। বিয়ে না হলে তো ছাড়াছাড়িরও প্রশ্ন নেই। সানজিদা সহ তার অন্য বোনদের শিক্ষক ও পারিবারিকভাবে ঘনিষ্ঠ এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সানজিদার বিয়ের অনুষ্ঠানে আমিও গিয়েছিলাম। বরেণ্য অতিথিরাও ছিলেন ওই অনুষ্ঠানে। পরের সময়ে তার আর কোনো বিয়ের খবর আমার জানা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন খবরে আমরাও হতবাক। সানজিদা 2016 সালের 5 মে থেকে 2021 সালের 7 জানুয়ারি পর্যন্ত পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিল। পরে তিনি 2021 সালের 6 মে থেকে 2022 সালের 7 নভেম্বর পর্যন্ত গাজীপুর সদর সার্কেলে ASP হিসাবে কর্মরত ছিল। 2022 সালে 13 নভেম্বর সে ডিএমপিতে যোগদান করে। পরে এডিসি হারুন কাণ্ডে তাকে রংপুরে বদলি করা হয়। 2023 সালের 9 সেপ্টেম্বর রাতে বারডেম হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে পুলিশের 2 কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধর করা হয়। পরে মধ্যরাতে থানায় গিয়ে ঘটনার মীমাংসা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা।
এ ঘটনায় আলোচনায় উঠে আসে পুলিশ কর্মকর্তা সানজিদার নাম। ওই সময় গুঞ্জন উঠেছিল ডিএমপির সাবেক এডিসি হারুনুর রশিদের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে। এর সূত্র ধরেই মূলত থানায় নিয়ে ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনা ঘটলে সানজিদার নাম আলোচনায় আসে। পরে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শুরু হয় নানা সমালোচনা। দীর্ঘদিন পর আবারও সমালোচনার মুখে পড়েছে পুলিশের এই কর্মকর্তা। আগের ঘটনা তার ব্যক্তিগত ছিল, যদিও তারপরও তাকে তখনই চিরতরে বরখাস্ত করা উচিত ছিল, তবে করেনি। এবারের ঘটনা আরও ভয়াবহ। এবার সে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে, তবুও তাকে চিরতরে বরখাস্ত করে বিচারের আওতায় না আনায় ক্ষিপ্ত নেটিজেনরা। অনেকে প্রশ্ন তুলেছেন, এত অভিযোগের পরেও এখনও চাকরিতে বহাল থাকে কিভাবে? তাকে বরখাস্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা। কেবল সানজিদাই নয়, স্বৈরাচারের দোসর সকল পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের দাবি জানাচ্ছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন, এই মহিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে অধ্যয়নরত অবস্থায় সিনিয়র জুনিয়র বহু ছেলেদের সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। তিনি বলেন, এখনও এসব অপদার্থকে সাময়িক বরখাস্ত করা হয়। কিভাবে দেশে আইন ফিরে আসবে? আইনের শাসন মানুষ কিভাবে পাবে? এরপরও যদি শুধু বরখাস্তের মধ্যে সীমাবদ্ধ থাকে ওরা, তাহলে তো দেশ বিক্রি করে দিবে। দর্শক, শেয়ারবাজার ও ব্যাংকিং খাতে কেলেঙ্কারির মূল হোতাদের একজন হিসেবে সালমান এফ রহমানের নাম গত 15 বছর ধরে বরাবরই আলোচনায় ছিল। বর্তমানে দেশের এই দুই খাতই বিপর্যস্ত। অনেকেই সালমান এফ রহমানকে বাংলাদেশের ঋণ খেলাপির জনক হিসাবে আখ্যা দিয়ে থাকেন। সালমান দোহারের সংসদ সদস্য এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ছিল। তিনি আইএফআইসি ব্যাংকেরও চেয়ারম্যান। এছাড়াও অনেক ব্যবসায়ী সমিতির গুরুত্বপূর্ণ পদেও তিনি অধিষ্ঠিত। আর এসব পদে থেকে সে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সালমানের বেক্সিমকো গ্রুপ জনতা ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে ব্যাংকটিকে ঝুঁকিতে ফেলেছিল। সে ঋণের পরিমাণ ছিল রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির পরিশোধিত মূলধনের চেয়ে 9 গুণ বেশি। এটা তার বহু কাজের একটা উদাহরণ মাত্র। আর তাকেই কিনা ছাড়াতে চায় সানজিদা। বিপরীতে সরকারের অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে আনিসুল হক। রিমান্ডে এরই মধ্যে আনিসুল হক সব দোষ স্বীকার করেছে। জানিয়েছে, শেখ হাসিনা আমাদের যে গাইডলাইন দিতেন আমি সেই গাইডলাইন ফলো করেছি মাত্র। হত্যা মামলায় কেন আমাকে রিমান্ডে এনেছেন? যারা সরাসরি কিলিংয়ে অংশ নিয়েছিল তাদের ধরেন। তার মানে দুজনে গুরুতর অপরাধী, অথচ তাদেরই কিনা কারামুক্ত করতে চেয়েছে সানজিদা। আর এত বড় একটা অপরাধীও তাকে সাজার নামে জামায় আদর করা হচ্ছে, যা কোনোভাবে মানা যায় না। দর্শক, আপনি কি বলেন? সানজিদার যেহেতু এত শখ, সেহেতু তাকেও এখন সালমান ও আনিসুলের মতোই কারাগারে ঢুকিয়ে দেওয়া উচিত নয় কি? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো মন্তব্য। আপাতত এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও এমন কোনো অজানা তথ্য নিয়ে হাজির হব। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।